একটা মেয়ে নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে চুড়ি ম্যাচ করে, টিপও দেওয়া, গোলাপি ঠোঁট, কী যে লাগছে। হাতে একটা গোলাপ ফুল নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে আসার পর হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ। আমি কী করব কিছুই বুঝতে পারছি না। তখনই তাকিয়ে দেখি কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আর সবাই আমাদের ঘিরে ধরলো, আর সবাই বলতে লাগলো, অ্যাকসেপ্ট না করলে আজ মেরেই ফেলবো তোকে, তাড়াতাড়ি প্রপোজালটা অ্যাকসেপ্ট কর। আমি তো ভয়ে আই লাভ ইউ টু বলে দিলাম, আর সবাই চলে গেল। আমি আর মেয়েটা মাঠে একাই রয়ে গেলাম। মাঠ ফাঁকা। মেয়েটা আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। মেয়েটার ঠোঁট যেন আমার দিকেই এগিয়ে আসছে। একটা ঘোরের ভিতর চলে গেলাম। মেয়েটা গোলাপি ঠোঁটটা কাঁপছে, আমার ঠোঁটটাও ওর ঠোঁটের দিকে এগোতে লাগলো। কাছাকাছি চলে আসলাম, কিন্তু আমাদের দুজনের মাঝে কে যেন পানি ঢেলে দিল। ব্যাস, মেয়েটা হারিয়ে গেল। আমি তাকিয়ে দেখি ভাবি আর ভাইয়া মিট মিট করে হাসছে। যা, স্বপ্ন ছিল কি রোমান্টিক সিন। আরে ভাবি, এটা কি করলা? জানো, স্বপ্নে তোমাদের ছোট ভাইয়ের বউ আসছিল, পুরাই একটা পরী। পরীটা নিশ্চয়ই সিনিয়র আপু ছিল। সিনিয়র ছিল কি না জানি না, বাট অনেক সুন্দরী ছিল। হয়েছে হয়েছে ভাই, তোমার না আজ কলেজের প্রথম দিন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। আমার তো মনেই ছিল না ভাবি, কয়টা বাজে? 8:30 বাজে, ওঠো তাড়াতাড়ি। আরে ভাবি, আর একটু আগে ডেকে দিবে না? বলেই ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দেয়, আমি নিলয়। সবাই আদর করে নীল ডাকে। আজকেই কলেজের প্রথম দিন। বাবা শহরের নাম করা বিজনেসম্যান, মা গৃহিণী। আমরা দুই ভাই, বোন নাই। ভাইয়া বিয়ে করেছে, আর ভাবি মানে আমার কলিজা পুরা মায়ের মতো ভালোবাসে। আর ভাবি যে বলল সিনিয়র আপু স্বপ্নে আসছিল কিনা, আসলে আমার শখ হচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করা। যাক, আমার পরিচয় দিয়ে দিলাম আর ফ্রেশও হয়ে গেলাম। নাস্তা করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাহ, কি সুন্দর, কোনো র্যাগিংয়ের চিহ্ন দেখা যাচ্ছে না। পরে ক্লাস শেষ করে বাসায় যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু মাঠে নামার পর কে যেন ডাক দিল, এই যে কিউট বয়, এদিকে আসো তো, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে, হয়তো আমার 2 বছরের সিনিয়র হবে। এপাশ ওপাশ তাকিয়ে আবার হাঁটা দিলাম। আরে আরে, কই যাও? এদিকে আসতে বলছি না? আমাকে বলছেন আপু? হ্যাঁ সোনা, তোমাকেই বলছি, আসো আসো। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে বললাম, জি আপু, কি বলবেন? মেয়েটি আমার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে। ওর একটা বান্ধবী ওকে খোঁচা দিয়ে বলল, আরে এভাবে হ্যাপলার মতো দাঁড়িয়ে রইলি কেন? মেয়েটা তখনই নড়ে চড়ে আমাকে বলল, আচ্ছা তোর নাম কি? জি আপু, আমার নাম নিলয়। সবাই নীল বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। ডাকবো, তাই ডাকবো। তার আগে তুই আমাকে আপু বলা বাদ দে, নাম ধরে ডাকবি কেমন? কেন নাম ধরে ডাকবো কেন? আপনি আমার বড়, আমি আপু বলেই ডাকবো। ওই চুপ, আমি যা বলছি তাই করবি, ঠিক আছে? তারপর কয়েকটা মেয়ে একটা ছেলেকে আমাদের সামনে নিয়েছিল। পরে আপুটা ছেলেটাকে কান ধরে উঠবস করতে বলল। ছেলেটা বলল, আপু, এইবারের মতো মাফ করে দিন, আমি আর কোনোদিন তানিয়াকে প্রপোজ করব না। তুই কান ধরে উদ্বাস করবি নাকি কেলানি দিব? তো সাহস হয় কি করে জুনিয়র হয়ে সিনিয়রদের প্রপোজ করিস? কান ধরে উদ্বাস কর, না হলে লাঠি পিটা করব। ছেলেটা ভয় পেয়ে তো কান ধরে উঠবস শুরু করে দিছে। আমি তো মনে করেছিলাম র্যাগিং নেই এই কলেজে। এই কলেজে তো মেয়েরা র্যাগিং করে, আর সিনিয়রের সাথে প্রেম অসম্ভব। কি চকলেট বয়, কি ভাবছো? নাম ধরে ডাকবা নাকি ওর মতো কান ধরে উদ্বাস করবা? আচ্ছা আপু, নাম ধরে ডাকবো, কিন্তু আমি তো আপনার নামই জানি না। আমার নাম নীলা, দেখো না কি মিল আমাদের নামে, তাই না? মেয়েটা বলল, হ্যাঁ তাই তো। আচ্ছা আপু, আমি এখন যাই। এই কথা বলাতে মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলেছি। কি, তোকে নাম ধরে ডাকতে বললাম? সরি নীলা, সরি, আর ভুল হবে না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আচ্ছা যা, আর কাল থেকে সব সময় আমার সাথে দেখা করে ক্লাস করবি কেমন? মনে যেন থাকে। এখন সোজা বাসায় যাবি, একটুও দেরি করবি না। আচ্ছা বাবা গো, বড় বাচ্চা বেঁচে গেলাম। এক দৌড়ে বাইকের কাছে এসে বাইক নিয়ে দে দৌড়। কি রে নীলা, ছেলেটাকে ছেড়ে দিলি কেন? যাই হোক, ছেলেটা কিন্তু জোস দেখতে, কি কিউট, মনে হয় এখনো পুরা বাচ্চা বাচ্চা লাগিস। নীলা, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে রে। ওই তোরা নজর দিবি না, এই চিকনা আমার, ওকে দেখে আমি ফিদা হয়ে গেছি রে। তানিয়া, ওকে আমার লাগবে বুঝলি, ওর দিকে কেউ নজর দিবি না, দুলা ভাই হয় তোদের। বাসায় এসে হাঁপাচ্ছি। আরে আমি তো বাইক নিয়ে আসছি, তাহলে হাঁপাচ্ছি কেন? আরে আমার ভাইটা এভাবে হাঁপাচ্ছে কেন? আর বলো না ভাবি,
কলেজ থেকে বড় বাচ্চা বেঁচে আসলাম। আরে কি উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, ঘোরায় ফিরে না বলে সোজাসাপটা বল। আরে ভাবি, আজকে কলেজে গিয়ে দেখি সব ঠিকঠাক, মানে শান্তশিষ্ট। বাট ক্লাস শেষ করে মহা বিপদে পড়ে গেছিলাম। পরে সব খুলে বললাম। কি? আমার ভাইকে হুমকি দে? বজ্জাত মেয়ের সাহস কত! আরে ভাবি বাদ দাও তো, আমার ভীষণ ক্ষুধা লাগছে, খেতে দাও। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম থেকে উঠে দেখি বিকাল 5টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। যেই না মোড়টা ঘুরবো তখনই কার সাথে যেন খেলাম ধাক্কা। তাকাতেই দেখি নীলা আপু আমাকে চর মারতে গিয়ে থেমে গেল। যাক বাবা, এবারও বেঁচে গেলাম। কিরে চকলেট বয়, কই যাচ্ছিস? আরে আপু আপনি? এই তো ঘুরতে বের হলাম। কেমন আছেন? কোথায় যাচ্ছেন? সবই ঠিক ছিল, বাট আপু বলে ডাকলি কেন? তোকে না বলছি আপু না বলে ডাকতে? ইয়ে মানে ভুলেই গেছি, আর হবে না। তা বললে তো হবে না, এখন তোকে শাস্তি পেতে হবে। আরে আপু সরি, এই কি বলে ফেললাম। কি তুই আবার আপু বললি? সরিতে কাজ হবে না, এখন তো তোকে শাস্তি পেতেই হবে, কোনো কথা চলবে না। ইয়ে সরি নীলা, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তোর শাস্তি হচ্ছে আমাকে কপালে একটা চুমু দিবি এখন, কেমন? আর না হলে কান ধরে উদ্বস করবি 10 বার। কোনটা করবি কর তাড়াতাড়ি। আরে নীলা, আমি তো সরি বললাম, মাফ করে দাও। না, কোনো মাফটাফ নাই, তাড়াতাড়ি কর। কোন শাস্তি মেনে নিবে? আরে কপালে তো ভালোবাসার মানুষটাকেই ভালোবাসার পরশ এঁকে দিতে হয় না। আমি নীলার কপালে চুমু দিতে পারবো না। 10 বার কান ধরে উঠবস, আবার এই পাবলিক প্লেসে? না না, কোনোটাই করবো না। কিরে কই হারাই গেলি? তাড়াতাড়ি কর, কি করবি? কান ধরে উঠবস নাকি কপালে একটা পাপ্পি দিবি? না, আমি কোনোটাই দিব না। তুই দিবি না, তোর ঘাট দিবে। বলেই ডানে বামে তাকিয়েই আমার মাথা ধরে তার কপালে আমার ঠোঁট জোর করে ধরে রাখছে, আর রাগী গলায় বলল, এবার পাপ্পি দে, না হলে খারাপ কিছু করে ফেলবো। কোনো কিছু করতে না পেরে তার কাছে হার মেনে দিলাম একটা চুমু। আর চুমু দেওয়াতে কি খুশি না হলো, আর সাথে সাথে আমার গালে দিল একটা ডিপ কিস। এটা কি হলো নীলা, তুমি আমায় কিস করলা কেন? কেন, তোর ভালো লাগে নাই? দাঁড়া, এবার ঠোঁটে একটা দেই। না না থাক, আমার অনেক ভালো লেগেছে। এখন আমি যাই, কেমন? কাল দেখা হবে কলেজে। আচ্ছা যা, বাট কোনো মেয়েদের দিকে তাকাবি না, কথাও বলবি না, বুঝলি? মনে যেন থাকে। আর যদি ভুলে যাস তাহলে শাস্তি তো আছেই। যা, এখন সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যা। আমিও বাসায় যাব। বলে একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আর আমি ভাবির জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। আসলে ভাবি ফুচকা আর আইসক্রিম অনেক ভালোবাসে। ফুচকা আর আইসক্রিম ভাবির হাতে দিয়ে রুমে চলে আসলাম। একটু ফেসবুকে ঘোরাঘুরি করতে লাগলাম। তখনই ভাইয়া রুমে আসলো। কিরে নীল, নতুন কলেজ কেমন কাটলো? ভালো ভাইয়া। ভাইয়ার সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি নীলা আপুর ভাব ভালো না, মনে হয় আমাকে পছন্দ করে। যাক, আবারও আশাটা পূরণ হবে। সিনিয়র আপুর সাথে প্রেম করা, এসব উল্টাপাল্টা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমি কোথায়? এত অন্ধকার কেন? তখনই কে যেন একটা দরজা দিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু তাকে দেখে কেমন জানি চেনা চেনা লাগছিল। আমার কাছে এসেই তার ঠোঁট আর আমার ঠোঁট মিলিয়ে দিল। বাট কিন্তু পানি এলো কোত্থেকে? চোখ খুলে দেখি ভাবি মগ নিয়ে রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দেখে তো ভয় পেয়ে গেছি। আরে ভাবি, এইভাবে তাকাই আছো কেন? ভয় লাগতেছে। তোমায় কতক্ষণ ধরে ডাকছি, ওঠো না কেন? ঘড়ির দিকে একবার তাকাও, 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। দেখি তো আমি দৌড়ে কোনো মতে ফ্রেশ হয়ে কলেজে চলে আসছি। ভাবি বলছিল খেয়ে আসতে, আমি বাহিরে খেয়ে নিব বলেই চলে আসছি। এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। অনুমতি নিয়ে রুমে ঢুকে ক্লাস করতে লাগলাম। এর মাঝেই নীলা এসে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে স্যারকে বলছে, স্যার, নীলকে একটু দরকার ছিল, যদি একটু নীলকে আসতে দিতেন। আরে নীলা মামুনি, তুমি আসতে গেলে কেন? আমার একটা ফোন করতে, আমি নীলকে পাঠিয়ে দিতাম। আরে স্যার, সমস্যা নাই, এখন নীলকে পাঠিয়ে দেন একটু। নীল যাও, নীলা তোমায় ডাকছে। আমি ভাবছি নীলা আসাতে স্যার এইভাবে ঘাবড়ে গেল কেন। পরে বাহিরে আসলাম, আর নীলা আমার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম, বাট তাও বললাম, আরে আপু এইখানে নিয়ে আসলেন কেন? যা, মনে হয় ভুল কিছু বলে ফেললাম। কি, তুই তো একটা দোষ করেই আছিস, এখন আবার আপু ডাকলি? ডাবল অপরাধ করে ফেলেছিস। এখন বল, কি শাস্তি দেব তোকে? সরি নীলা, কেমনে জানি মুখ ফসকে বের হয়ে গেছে, আর হবে না। দাঁড়া, তোর মুখ যেন না ফসকায় তার ব্যবস্থাই করছি। বলে আমার কাছে এগিয়ে এসে কলার ধরে দিল একটা হ্যাচকা টান। এক টানে একদম নীলাপুর গায়ের সাথে মিশে গেলাম।
আপুর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। কেমন জানি একটা নেশায় হারিয়ে যেতে লাগলাম। কিন্তু আপু যে এই কাজটা করবে তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আমায় কিস করে বসলো। আমার চোখ তো ছানা বড়া হয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আপু আমার 3 মিনিট পরে ছেড়ে দিল আর হাঁপাতে হাঁপাতে বলল, আর কোনো দিন মুখ ফসকালে আরো অন্য কিছু করে বসবো। এইদিকে আমার তো কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না। আমি আপুর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছি। আপু এটা দেখে আবার কিস দেওয়া শুরু করলো। এমনভাবে কিস করছে যেন অমূল্য সম্পদ ফিরে পেয়েছে। আমার দম বন্ধ হয়ে আসছে আর আপুর ছাড়ার নামই নাই। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এটা আমার সাথে সকালে না দেখা করে ক্লাসে যাওয়ার শাস্তি। আচ্ছা শাস্তি কি কেউ এইভাবে কিস দেয় নাকি? আপনি তো একটা লুচু মেয়ে। এই লুচু মেয়ে বলছে? তুই কি তাহলে? হ্যাঁ, তুই লুচু ছেলে। না আমি লুচু না। তাহলে তুই আমার সাথে রেসপন্স দিলি কেন? এই এখন কি বলবো না মানে আচ্ছা তুমি বলো, একটা মেয়ে যদি এইভাবে হঠাৎই কিস দিয়ে বসে তাহলে তো সব ছেলেই কন্ট্রোল হারিয়ে ফেলবে, বুঝলা? শোনো, তুমি আর এইভাবে হঠাৎ হঠাৎ কিস করবা না। ওই কি বললি? আমি কিস করব না? তাহলে কে কিস করবে তোকে? হ্যাঁ, ভালো করে শুনে রাখ, আমি তোকে কিস করব। না আপনি কিস করতে পারবেন না। আপনি আমার কি হন হ্যাঁ, যে যখন তখন কিস করে বসবেন? আপনি আর কখনো কিস করবেন না। একমাত্র কিস করার অধিকার আছে আমার বউয়ের, বুঝলেন? কি? তুই বিয়ে করেছিস? আরে না, বিয়ে কেন করব? আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে কিস করার অধিকার শুধু স্বামী স্ত্রীর মধ্যেই হয়, কিন্তু তার বাইরে আর কারো অধিকার নেই, বুঝলেন? এখন আমায় যেতে দিন তো, বলেই হাঁটা দিলাম। ক্লাসরুমে এসে বসতে না বসতেই আমার ফ্রেন্ড বলে উঠল, কিরে নীল, নীলা আপুর সাথে কি তোর ঝামেলা হয়েছে নাকি? না ঝামেলা হবে কেন? না মানে আজকে তোকে যেভাবে ক্লাস থেকে নিয়ে গেল, মনে তো হলো আজকে তোর শেষ দিন ছিল। জানিস নীলার ভাই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, তাই কেউ নীলার দিকে তাকায় না, সবাই নীলা আপুকে অনেক ভয় পায়। শোন, তোর সাথে যদি নীলার কোনো ঝামেলা থাকে তাহলে মিটিয়ে নে। আরে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। নীলার সাথে আবার কোনো ঝামেলা হয় নাই, তাই তো বলি স্যার এত ঘাবড়ে গেলেন কেন? যাই হোক, আমি ডরাই না। আমারও কি কম পাওয়ার আছে নাকি? আর নীলার ভাবসাব তো বলে দেয় আমাকে নীলা ভালোবাসে, তো আমাকে কোনোভাবে ক্ষতি করবে না। পরে ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবিকে খাবার দিতে বলে রুমে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভাবির সাথে গল্প করতে লাগলাম। এর মধ্যেই মা এসে হাজির। কি দুই ভাই বোনের মাঝে কি আলাপ চলছে? আমিও শুনি, বল আমায়। না কিছু না, এমনি গল্প করছি। তখনই মা বলল যে, নীল, তোকেও এখন বিয়ে দিয়ে দিব, তাহলে আমার 2টা মেয়ে হয়ে যাবে, তখন অনেক ভালো হবে, তাই না বৌমা? হ্যাঁ মা, নীলকে বিয়ে দিয়ে দেন, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা বৌমা, তোমার ছোট বোনটাকে যদি বউ হিসাবে নিয়ে আসি তাহলে কেমন হয়? না মা, ওর তো এখনো পড়ালেখা অনেক বাকি, আর ও বলেছে পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। আরে বিয়ের পরেও তো পড়তে পারবে। আচ্ছা মা, আমি বাবা মায়ের সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে আমি জানাবো, কি বলেন? আচ্ছা ঠিক আছে। আরে মা আমি এখন বিয়ে টিয়ে করবো না, আগে আমার পড়ালেখা শেষ হোক, তারপর ভাবা যাবে। না, আমি যা বলছি তাই হবে। বলেই চলে গেল। আরে ভাবি, তুমি তো মাকে বোঝাতে পারতে, তা না বাবাকে বলে দেখবো কি বলে। এখন দেখি তুমিও আমায় ভালোবাসো না। আরে আমার ভাইটা দেখি রাগও করতে পারে আমার সাথে। আচ্ছা ভাই সরি, তোর বিয়ে করা লাগবে না, তোর যখন মন চাইবে তখনই বিয়ে করিস। এই তো আমার কিউট ভাবি, তুমি আসলেই অনেক ভালো। ভাবির সাথে আরও অনেক ফাইজলামি করে বাইরে বের হলাম। উদ্দেশ্য হাঁটাহাঁটি। হাঁটতে হাঁটতে একটা মাঠের সামনে খেলা দেখছি, সবাই ক্রিকেট খেলছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে যেই পিছনে ফিরে হাঁটা দিব তখনই নীলা আপু এসে হাজির। আরে নীল, কি করিস সেখানে? চল একটু ঘুরে আসি সামনে থেকে। না আমি তোমার সাথে যাব না, এখন আমার একটা কাজ আছে। কি কাজ বল আগে, তারপর যা। আমার গার্লফ্রেন্ডের জন্য এখন ফুচকা, আইসক্রিম, চকলেট কিনতে হবে। কি, তোর গার্লফ্রেন্ড আছে? থাকলে থাক, ভুলে যা, আর কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? কেন ব্রেকআপ করব কেন? কারণ আমি তোকে ভালোবাসি আর তুই আমার প্রপার্টি, আর এই প্রপার্টিতে শুধু আমিই থাকতে পারবো। অন্য কেউ আসলে তাকে একদম জীবিত কবর দিব, বুঝলি? আপনি আমায় ভালোবাসেন কিন্তু আমি তো বাসি না। তোর ভালোবাসা লাগবে না, আমি ভালোবাসবো। তুই শুধু কালকে ব্রেকআপ করে নিবি, বুঝলি? না হলে তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। বলেই একটানে কাছে টেনে নিয়ে কিস করে বসলো। আমি তো শকড, কি করে এই মেয়ে? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে। শোন, যা বলেছি তাই করবি।
আর তোর ফোন দে। ভয়ে দিয়ে দিলাম, একটু টিপাটিপি করে, তারপর দিয়ে দিল। যা সোজা বাসায় যাবি, এদিক ওদিক তাকাবি না। বলেই গালে একটা কিস করে চলে গেল। আমিও ভাবির জন্য ফুচকা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম, আর ভাবিকে দিয়ে কিছু সময় দুষ্টামি করে রুমে চলে আসলাম। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। আরে ভাবি, এত সকালে ডাকলে কেন? তোমার ভাইয়া আজ কাজের জন্য দেশের বাইরে যাবে, যাও তুমি এয়ারপোর্টে দিয়ে আসো। আচ্ছা ভাবি, আমাকে তো বললো না ভাইয়া। আমিও জানতাম না, কাল রাতে এসে বললো। ও আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে দেখি ভাইয়া নাস্তা করছে। আমিও বসে গেলাম। ভাইয়া, কতদিন থাকতে হবে তোমাকে বাহিরে? এই তো 9-10 দিন। ও আচ্ছা। নাস্তা করে ভাইয়াকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখনই ভাইয়া বলল, শোন নীল, তোর ভাবি তো অনেক দিন তার বাপের বাড়ি যায় না, আর আমিও সময় পাই না, তাই আজকে তোর ভাবিকে নিয়ে কলেজ শেষ করে তোরা তাদের বাড়ি যাবি, ঠিক আছে? ওকে যাব। ভাইয়াকে নামিয়ে দিয়ে আমি ডিরেক্ট কলেজে চলে আসি। এসে দেখি তেমন কেউ আসে নাই এখনও, তাই মোবাইল নিয়ে একটু ফ্রি ফায়ার খেলা শুরু করে দিলাম। কয়েক ম্যাচ খেলার পর আমার ফ্রেন্ড অর্থাৎ শুভ চলে আসলো আর বলল, কিরে নীল, কি খবর, কি করিস? গেম খেলবি? না ভাই, আমি সব ফালতু জিনিস খেলি না। কথা বলতে বলতে দেখি নীলা আপু কলেজে ঢুকছে। আমি নীলা আপুর কাছে দেখা করতে চলে আসলাম। জানিনি তো, দেখা না করলে আবার অদ্ভুত একটা শাস্তি দেয়, তাই আগেই দেখা করা ভালো। হাই নীলা, কি খবর, কেমন আছো? তাহলে দেখি চকলেট বয়ের মনে আছে দেখা করার কথা? আরে কি বলো, মনে থাকবে না আবার? না হলে কি বল বল। না কিছু না। এইভাবে কথা বলতে বলতে ঘন্টা পড়ে গেল। আমরা সবাই ক্লাসে চলে আসলাম। প্রথম ঘন্টা শেষ করে বাইরে বের হলাম। দেখি নীলা আপু এদিকেই আসছে। আমার চোখ আবার কলেজের গেটের দিকে গেল। দেখলাম একটা গাড়ি ভিতরে ঢুকছে। দেখে বুঝতে পারলাম আমাদের গাড়ি এটা। আমিও নিচে নেমে এলাম। দেখি ভাবি গাড়ি থেকে নামছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কলেজে আসলে হঠাৎ? কি করব বলো, মা বললো তোমাকে নিয়ে এখনই যেন আমাদের বাসায় যায়, তাই তোমাকে নিতে আসা। আমাকে বললেই তো হতো, আমি চলে আসতাম। না আসলে এখান থেকে আমরা আমাদের বাড়ি চলে যাব। আমি তোমার সব জামা কাপড় নিয়ে এসেছি, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বলেই হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। আমি বললাম, ভাবি আমিও তো গাড়ি দিয়েই আজকে কলেজে আসছি। আচ্ছা, ড্রাইভারকে বলে দেই গাড়িটা নিয়ে বাসায় যাক, আর আমরা এটা নিয়ে চলে যাই, কেমন? আচ্ছা চলো। এখন আমি ড্রাইভারকে চাবি দিয়ে ভাবির সাথে চলে আসলাম তাদের বাসায়। ওইদিকে নীলা দেখলো আর ভাবলো হয়তো এই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। মানে ভাবিকে ভুল বুঝলো আর বলল, তোকে বলেছিলাম না ব্রেকআপ করে নিতে, তুই করলি না। তবে আমিও আমার জিনিস আদায় করে নিব। এই নীলা, এমন কোনো জিনিস নেই যে চাওয়া মাত্র পাইনি, আর তোকেও আমি পেয়ে যাব। তোকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। বলেই কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। এইদিকে আমি ভাবিদের বাসায় এসে রুমে বসে বসে ফ্রি ফায়ার খেলছি। এমন সময় ভাবির বোন মানে জান্নাত আমাকে যে রুমে দেওয়া হয়েছে সেই রুমে আসলো আর টেবিলে হাতাহাতি করতে লাগলো। তাদের বাড়ি, যা ইচ্ছা করছে করুক, আমার কি। আমি একবার জান্নাতের দিকে তাকিয়ে আবার গেম খেলায় মনোযোগ দিলাম। তখনই জান্নাত বলে উঠল, আরে আপনি তো বেশ বোরিং একটা লোক। মানে বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে দেখার পরও কথা বললেন না কেন? কেন আপনাকে দেখে আমার কথা বলতে হবে? কে আপনি? না মানে আপনাকে খেতে ডাকছে আপু, তাই ডাকতে আসলাম। তো এটা বললেই তো হতো, কি সব উল্টাপাল্টা বলছিলেন। বলেই চলে আসলাম। কি ভাব, ভাব বের করব বলে দিলাম। হ্যাঁ ভাবি বলো, ডাকছিলে আমায়? খেতে বসো। দেখি সবাই বসে আছে, আমিও বসে পড়লাম। খেয়ে দে আবার রুমে এসে শুয়ে পড়লাম। আর নীলা আপুর কথা ভাবছি। নীলা আপু কি আমাকে ভালোবাসে? এইসব আউল ফাউল ভাবতে ভাবতে রাতে গভীর ঘুমে পা বাড়ালাম। ঘুম ভাঙলো কারো চুরির শব্দে। মানে জান্নাত আমার কানের কাছে তার হাত ঝাঁকিয়ে চুরির পরে শব্দ করছে। আমি চোখ খুলে বললাম, কি শুরু করলেন আপনি? কি করেছি আমি? এই যে এত সকালে আমার আরামের ঘুমটা ভাঙালেন। জানেন আমার সিনিয়র গার্লফ্রেন্ডের সাথে কি রোমান্টিক স্বপ্ন দেখছিলাম। মানে সিনিয়র গার্লফ্রেন্ড কে? আর আপনি প্রেম করেন? আরে তেমন কিছু না। উঠুন, এখন নাস্তা করতে হবে, আর আমার সাথে আমার কলেজে যেতে হবে, বুঝলেন? নাস্তা না হয় করলাম, কিন্তু আপনার কলেজে কেন যাব? না এমনি আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের কলেজটা কেমন। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আপনি যান, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে জান্নাতের সাথে তার কলেজে আসলাম। কেমন লাগছে আমাদের কলেজ? ভালোই, পরিবেশ ভালো লাগলো। চলেন
আজ আর ক্লাস করব না, ঘুরবো। ওকে চলেন। ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম আর ভাবিকে বললাম, ভাবি আমার আর এখানে ভালো লাগছে না, বাসায় যাবা কবে? কেন, কালকেই তো আসলাম আর তুমি এসব বলছো? আর কয়েকদিন থেকে তারপর না হয় যাব। ঠিক আছে, তুমি যা বলবা তাই। আমি রুমে গেলাম। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে টাওয়েল পরেই ফোন টিপছিলাম, ঠিক তখনই জান্নাত নক না করে রুমে আসলো আর আমাকে দেখে দিল এক চিৎকার। আমিও ওর সাথে সাথে দিলাম চিৎকার। পরে আমি প্যান্ট আর একটা শার্ট নিয়ে ওয়াশরুমে দিলাম দৌড়। কাপড় পরে বের হয়ে দেখি রুম ফাঁকা। যাক বাবা, বাঁচা গেল। নিচে গিয়ে দেখি জান্নাত টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু আমি কি করে ওর সামনে যাব ভেবে পাচ্ছি না। তখনই ভাবি বলল, নীল, খেতে বসো। না মানে বসছি। কোনো মতে খেয়ে আবার রুমে এসে গা এলিয়ে দিলাম খাটে। আর তখনই নীলাপুর কথা মাথায় আসলো, যে পাগলি মেয়ে আমায় ভালোবাসে ঠিকই বলতে পারছে না। আমিও যে পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর দেরি করা যাবে না, ও বলুক আর না বলুক, এখান থেকে গিয়েই আমার মনের কথাটা বলে দিব। কয়েকদিন ভাবিদের বাসায় থেকে চলে আসলাম ঠিকই, কিন্তু কলেজে যাই নাই। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখনই দেখি নীলাপু আসছে, কিন্তু আমার দিকে একবার তাকিয়ে আবার পাশ কাটিয়ে চলে গেল। আমি বেশ অবাকই হলাম যে মানুষটা আমাকে দেখলে কত প্রশ্ন শুরু করে দিত, কিন্তু আজ আমাকে পাশ কাটিয়ে চলে গেল। কেমন যেন বুকের ভিতরটা চিনচিন করে উঠল। মনটা খারাপ করেই বাসায় চলে আসলাম আর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভাবির ডাকে ঘুম ভাঙলো। এই যে আমার মিষ্টি ভাইটা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, কলেজে যেতে হবে তো। ভাবি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে কেন যেন বাইক নিতে মন চাইল না, তাই রিক্সা করে কলেজে চলে আসলাম, কিন্তু নীলা আপুকে দেখতে পেলাম না। পুরো ক্যাম্পাস খুঁজেও পেলাম না, তাই মন খারাপ করে ক্লাসে চলে আসলাম। কোনো মতে ক্লাস করে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, তখনই একটা কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো আর কয়েকজন লোক দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে। আমি কিছু বলতে যাব, তখনই একজন আমার নাক বরাবর একটা স্প্রে করলো আর আমার মুহূর্তেই যেন ঘুম চলে আসলো। আমি আর দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি। আর মনে নাই, চোখ খুলে দেখি আমি একটা অন্ধকার ঘরে একটা বিছানার পাশে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছি। ঠিক তখনই দরজাটা খুলে গেল আর যাকে সামনে দেখলাম তাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম নীলা ভিতরে ঢুকছে, সাথে 10 থেকে 20 জন লোকও আছে, সবাই বডিগার্ড টাইপ পোশাক পরে আছে। আর নীলা প্রায় দৌড়িয়েই আমার কাছে চলে আসলো আর ওই লোকদেরকে বলল, ইডিয়েট, ওকে এইভাবে বেঁধে রাখছে কে? ম্যাম, আমি বেঁধেছি। নীলা তখনই লোকটাকে একটা চড় মেরে বলল, এই, তোকে না বলেছি নীলকে এই বিছানায় শুয়ে রাখতে? কেন বেঁধে রাখলি? হ্যাঁ, নীলের কষ্ট হচ্ছে না? সরি ম্যাম, আসলে আমি মনে করেছিলাম যদি ছেলেটার জ্ঞান ফিরে তাহলে হয়তো পালিয়ে যাবে, তাই বেঁধে রেখেছি। উফ, এত কথা বাদ দিয়ে নীলকে তাড়াতাড়ি খোল বলছি। ইস, কতই না কষ্ট পাচ্ছে। জি ম্যাম, খুলে দিচ্ছি। আমাকে বাঁধন খুলে দিয়ে লোকটা সরে গেল আর নীলা আমাকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, এই নীল, তুমি কি বেশি কষ্ট পাইছো? প্লিজ জান, আমায় মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, সত্যি বলছি। এই খাটটার উপর একটু বসো, আমি খাবার আনছি। তোমাকে তো অনেক সময় এখানেই নিয়ে আসছি। সব কথা একদমে বলল। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করেছেন? বাহ নীলাপু, আপনার ভাব দেখে মনে হয়েছিল আপনি আমায় পছন্দ করেন, কিন্তু আমি জানি না আপনার সাথে আমার বা আমার পরিবারের কোনো শত্রুতা আছে কিনা। সো এখন কি করতে চান আপনি? আমায় মেরে ফেলবেন? মারেন, কোনো সমস্যা নাই, মারেন মারেন, কিলমি। নীল প্লিজ আমাকে ভুল বোঝো না, আসলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবাসেন তাহলে এসব কি আমাকে এখনে কেন নিয়ে আসলেন? এই আপনার ভালোবাসা ছিল নীলাপু? আমি যখন আপনি করে আর আপু বলে ডাকছিলাম, তখন নীলাপু কেমন যেন একটা ভাব, মানে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট পাচ্ছে আর রাগও হচ্ছে। তখনই নীলা বডিগার্ডদের বলল, আপনারা এখন বাহিরে যান তাড়াতাড়ি। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ম্যাম, আপনাকে যদি কিছু করে ফেলে এই ছেলে, তখন স্যার তো আমাদের কাউকে ছেড়ে দিবে না। ওফো, তোমরা এত কথা বলো কেন? এখন আমার চোখের সামনে থেকে যাও বলছি, তাড়াতাড়ি। চিল্লাতে চিল্লাতে বলল। নীলাকে দেখেই মনে হচ্ছে ওদের এখনই কাঁচা চিবিয়ে খাবে। ওকে ম্যাম, যাচ্ছি। বলেই সবাই চলে গেল। নীলা দরজাটা লাগিয়ে দিল আর লাইট অন করলো। আমার সামনে এসে কান ধরলো আর বলল, নীল প্লিজ, আমাকে ভুল বোঝো না। আমি সত্যিই তোমাকে এইভাবে এখানে আনতে চাইনি। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে এখানে থাকতে। আচ্ছা ভালো কথা, বুঝলাম আপনি এখানে আমাকে ইচ্ছা করে আনেন নাই।
তো কিসের জন্য আমায় এইখানে আনলেন? শুনো নীল, আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর তুমি কি না অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে বেড়াচ্ছ? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম যে তুমি যদি ওই মেয়েটার সাথে ব্রেকআপ না করো তাহলে আমি যে উল্টাপাল্টা কাজ করে বসবো, তাই আমি তোমাকে এখানে ধরে আনছি। ছি নীলা আপু, আমি তোমাকে ভালোবাসি না নীলা আপু, বুঝলে? এখন আমাকে এখান থেকে যেতে দিবে নাকি মেরে ফেলবে? ভাব নিয়ে বললাম। আসলে নীলার চেহারা দেখে আর ওর রাগ দেখে এখন আমারই ভয় করছে। কি তুই ভালোবাসবি না? তোর ঘাড় আমাকে ভালোবাসবে। বলেই দিল একটা কিস। আমি ছাড়ানোর চেষ্টা করছি বাট পারছি না, কারণ আমার মাথার চুল খামচি মেরে ধরে রাখছে। আর ছাড়ানোর চেষ্টা করলেই চুল ধরে টান দেয়। এইভাবে 3 মিনিট ধরে রাখছিল। আমার দম বন্ধ হয়ে যায় অবস্থা। আরে নীলা আপু শুনেন, আমি না আপনাকে বলেছিলাম এইসব কিস টিস স্বামী স্ত্রীর মাঝে দেওয়া হয়? আপনি আসলেই একটা লুচু মেয়ে। স্বামী স্ত্রী না, দাঁড়া, তোমাকে আজকেই বিয়ে করব, একটু সময় দাও বাবু। বলেই কাকে যেন ফোন দিল আর বলল, ভাইয়া আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কাজে নিয়ে এখানে চলে আসো তাড়াতাড়ি। মানে কাজী কেন আনবে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। বাবু তোমার বোঝা লাগবে না, একটু পরেই সব ক্লিয়ার করে দিব, কেমন? দেখেন নীলা আপু, আমার বাবা এসব কিছু যদি জানতে পারে তাহলে পুরো শহর কিন্তু তছনছ করে ফেলবে। এই তোকে কতবার বলতে হবে তুমি করে ডাকতে? শোন, শুনে রাখ, আজই আমার আর তোর বিয়ে হবে। তারপর সব অধিকার কেমনে নিতে হয় আমিও দেখে নিব। আর তোর বাবা আমাদের খুঁজেই পাবে না, কারণ তোর মোবাইল আমি অফ করে রেখেছি, আর মোবাইলটাও আমার কাছেই। তো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বিয়েটা করে ফেলো আমাকে লক্ষ্মী ছেলের মতো, কেমন সোনা? আমি জীবনেও বিয়ে করব না। আপনার বলতে না দিয়ে তুমি করে বলো বলছি। ও আচ্ছা, তোমাকে জীবনেও আমি বিয়ে করব না। আর তখন নীলার ফোন বেজে উঠলো আর নীলা বলল, একটু দাঁড়াও আমি আসছি। বলেই দরজার দিকে চলে গেল আর দরজাটা খুলে দিল। দেখলাম একজন লোক আর একটা হুজুর আসছে। আমার বুঝতে বাকি নাই যে লোকটা নীলার ভাই। তারা আমার কাছে আসলো আর লোকটা আমাকে দেখে মুচকে হাসি দিল আর নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা বোন আমার, তোর দেখি পছন্দ আছে বলতে হবে। ছেলেটা একদম কিউট আর পিচ্ছি পিচ্ছি ভাব। ভাইয়া আর বলো না তো, আমার লজ্জা লাগে। যাক বাবা, এই মেয়ে নাকি লজ্জা পায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। না, আমি বিয়ে করব না আপনার বোনকে। আরে কি যেন নাম? ও হ্যাঁ, নীল। দেখো বিয়ে করবে কিনা আমি জানি না, তো আমার বোন তো তোমাকে ঠিকই বিয়ে করেই ছাড়বে, বুঝলে? শোনো নীলা, তুই এখন কিভাবে ওকে রাজি করবি তোর ব্যাপার। কাজী সাহেব আপনারা বিয়ে পড়ানো শেষ হলে আমাকে ডাক দিয়েন, কেমন? আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। আর নীলা, এই ছুরিটা রাখ, কাজে দিবে। বাই, বেস্ট অফ লাক মাই ডিয়ার সিস্টার। ভাইয়া তুমি রিল্যাক্সে বাহির থেকে একটু ঘুরে আসো, কেমন? তারপর নীলার ভাই বাহিরে চলে গেলেন আর নীলা আমাকে খাটের উপর বসিয়ে দিল আর কাজীকে বলল, এবার শুরু করেন। কাজী সাহেব সব কিছু মানে বিয়ের খুতবা পড়ে নীলকে বলল, বাবা বলেন কবুল। না আমি বলবো না। আর নীলা আমাকে বলল, প্লিজ নীল বলে দাও, না হলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। তুমি যা ইচ্ছা করো, তাও বলবো না। আর নীলার রাগ মাথায় উঠে গেছে। দেখ আমি ভালোই ভালোই বলছি, বলে ফেল, না হলে একদমই ছুরি চালিয়ে দেবো। দাও ছুরি চালাও, আমার গলায় চালিয়ে দাও, সমস্যা নাই। সত্যি সত্যি নীলা আমার বুকে একটা টান মেরে দিল, কিন্তু অল্প কেটেছে, রক্ত বের হচ্ছে। আর রাগী গলায় বলল, বল, না হলে এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দিব। না বলবো না। দাঁড়া, তোকে আমি মারবো না, আমি এখন নিজেকেই শেষ করে দিব। বলেই নীলার হাতে দিল একটা টান, সাথে সাথে রক্তে ফ্লোর ভিজে গেল। তখন মনে হলো আমার বুকে কে যেন অনেক জোরে আঘাত করলো। পরে নীলা আবার বলল, বাবু প্লিজ বলে ফেলো। আমি চুপ, কোনো কথা বের হচ্ছে না আমার মুখ দিয়ে। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার হাতে দিল ছুরি দিয়ে টান। তখন আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলে ফেললাম, কবুল কবুল কবুল। কবুল বলাতেই নীলা আমাকে জড়িয়ে ধরলো। তখনই কাজী বলল, মামুনি আপনি এখন বলুন কবুল। নীলা সাথে সাথে কবুল কবুল কবুল। যেই তাড়াতাড়ি বলল বাবারে, কাজী আলহামদুলিল্লাহ বলল। ওইদিকে নীলা আস্তে আস্তে জোরে একটা চিৎকার দিল আর বলল, নীল তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না বাবু, একটু দাঁড়াও। বলে একজনকে ডাক দিল। সাথে সাথে একটা বডিগার্ড চলে আসলো আর বলল, আর নীলা বলল, এখনই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। লোকটা চলে গেল আর নীলা আমার বুকের কাটা অংশে হাত দিয়ে কান্না করছে আর বলছে, দেখো নীল, আমি কত খারাপ তাই না, তোমাকে কষ্ট দিচ্ছি।
এইদিকে নীলার হাত দিয়ে যে রক্ত পড়ছে তাতে ওর কোনো খেয়ালই নাই। সে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, কিন্তু আমি ওর সাথে কোনো কথাই বলছি না। বডিগার্ড ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো, আর নীলা বক্সটা নিয়ে আমার বুকে ব্যান্ডেজ করতে লাগলো। কিন্তু নীলার হাত দিয়ে রক্ত পড়েই চলেছে, তাই আমি ওর হাত ধরে তুলা আর স্যাভলনটা কেড়ে নিলাম। নিয়ে নীলার হাত ওয়াশ করতে লাগলাম, আর নীলা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ব্যান্ডেজ করে নীলাকে বললাম, এখন আমাকে বাড়িতে যেতে দাও প্লিজ, আর পাগলামো করো না। আমার মা বাবাকে তুমি চিনো না, হয়তো এতক্ষণে পুরা শহরটা তছনছ করে ফেলেছে। তখনই নীলার ভাই চলে আসলো আর বলল, কোনো চিন্তা করিও না, তোমার বাবা মা এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে। মানে ঘুমাচ্ছে মানে কি? আসলে আমি তাদেরকে ম্যানেজ করে ফেলেছি। মানে তোমাকে যখন আমার বোন এখানে তুলে নিয়ে আসে, আমি তখন তোমাদের বাসায় যাই তোমার আর নীলার বিয়ের কথা বলতে। কিন্তু নীলা যে তোমাকে তুলে এখানে নিয়ে আসছে আমি তা জানি না। আমাকে ফোন দিয়ে বলে তোমাকে এখানে নিয়ে আসছে, আরও বলে তুমি নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসো। তখন নীলা একটা প্ল্যান করে, তোমার মাকে যেন আমি বলি তুমি নীলাকে আর আমাকে দুজনকে ভালোবাসো, আর নীলার আজ বিয়ে, তাই তুমি নীলাকে নিয়ে পালিয়েছো। আমিও নীলার কথাগুলো তোমার মাকে বলি। আমি মনে করেছিলাম তোমার মা হয়তো রেগে যাবে, কিন্তু না, তোমার মা 2 হাত তুলে দোয়া করতে লাগলেন যে, হে আল্লাহ, তুমি এতদিন পর আমার ছেলেটাকে একটু চালাক বানালে। আল্লাহ আমার ছেলে আর আমার বৌমা যেন সহি সালামতে থাকে। তুমি আমার ছেলের বউ আর আমার ছেলেটাকে একটু দেখে রাখিও, আমিন। আমি তো তোমার মায়ের কথা শুনে অবাক। কি বলে তোমার মা? তারপর তোমার মা তোমার বাবাকে ফোন দিয়ে বলে তোমার অ্যাকাউন্টে যেন টাকা পাঠিয়ে দেয়, আর বলে তুমি নাকি বিয়ে করেছো। মানে সব খুলে বলে। তোমার বাবাও হয়তো অনেক খুশি। যাই হোক, এখন চলো, বিয়ে তো আমার বোন তোমাকে করবেই ফেলবে। চলো এখন বাসায় চলো, তোমাদের বাসর সাজানো হয়েছে। বাসন মানে? আরে পাগল, বিয়ে হয়েছে না, বাসর করতে হবে তো। তখন নীলা বলে উঠলো, ভাইয়া আমার কিন্তু লজ্জা লাগছে। আমি নীলার দিকে তাকিয়ে দেখি নীলার মুখ লাল হয়ে গেছে লজ্জায়। মনে মনে ভাবছি, বাসর না, চলো আগে তোমার বাসর আমি বের করব। তখনই নীলা বলল, কি এত ভাবছো? চলো বাসায় যেতে হবে। আমি নীলার কথা ভাবনা থেকে বের হয়ে বললাম, আচ্ছা চলো। আমি বাহিরে বের হয়ে তো অবাক, দেখি অনেকগুলো গাড়ি, আর একটা গাড়ি ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। আমাকে আর নীলাকে সাজানো গাড়িতে বসিয়ে দিয়ে নীলার ভাই অন্য একটা গাড়িতে বসলো, আর গাড়ি চলতে শুরু করে দিল। নীলা আমাকে বলল, সরি নীল, কেন? তোমাকে এইভাবে বিয়ের করার জন্য। আসলে তোমাকে হারানোর ভয় একটু বেশি হচ্ছিল, তাই। প্লিজ নীল, তুমি ওই মেয়েটাকে ভুলে যাও। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমি বললাম, জীবনেও না, আমি কখনো তোমাকে স্বামীর অধিকার দিব না তোমায়। আর নীলা তখনই বলে উঠল, দেখা যাবে, বাসায় চলো আগে। কার অধিকার কে কিভাবে আদায় করার সে নিজেই আদায় করবে। বলেই একটানে কাছে এনে কিস করে দিল। ছি নীলা, তুই সবসময় এত কিস করো কেন? ড্রাইভার আছে না গাড়িতে? তো কি হয়েছে? তুমিই তো বলেছিলে স্বামী স্ত্রী একে অপরকে কিস করতে পারবে, তাই তো তোমাকে বিয়ে করেই ফেলেছি। আমি আমার বরকে কিস করছি, তাতে ড্রাইভারের কি? তখনই ড্রাইভার বলল, ম্যাম, আমি কিছু দেখি নাই। নীলা তখন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, কি কিস করো এখন আমায়? করবে না? করো করো। মজা নিচ্ছ? আর একটু সময় পরে টের পাবা কিস কত প্রকার ও কি কি। বলেই আমার বুকে মাথা রাখলো। আমি সরাতে চাইলাম, বাট নীলা শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই বৃথা চেষ্টা করলাম না সরানোর। আমার ভালোই লাগছিল যে নিজের বউকে জড়িয়ে ধরে আসি, কিন্তু প্রকাশ করিনি। আমি প্রায় ঘুমিয়েই পড়েছি নীলাকে জড়িয়ে ধরে। তখনই ড্রাইভার বলল, স্যার, ম্যাম, আমরা বাসায় চলে আসছি। আমি চোখ খুলে দেখি বিশাল একটা বাড়ি, কিন্তু অবাক হইনি, কারণ আমাদের বাড়িটাও অনেক বড়। নীলা নেমে গেল আর আমি বসেই আছি গাড়িতে। আমি গাড়ি থেকে নামছি দেখে নীলা আমার হাত ধরে টেনে নামালো, আর টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে ডিরেক্ট নীলার রুমে। ও মা, রুমে এসে দেখি রুম সাজানো দেখে রাগও উঠল। তাই নীলাকে বললাম, এসব কি? কেন দেখছো না বাসর ঘর? আচ্ছা দাঁড়াও। বলেই আলমারি খুলে একটা শেরওয়ানি আনলো আর বলল, এটা পরে নাও। হাতে ধরিয়ে দিয়ে আবার আলমারি খুলে একটা লাল শাড়ি বের করলো। আমি শেরওয়ানি হাতে নিয়েই দাঁড়িয়ে আছি। তখন বলল, পরবে না, দাঁড়াও। বলে বডিগার্ড বডিগার্ড বলে চিৎকার করা শুরু করলো। তখনই 2 জন লোক চলে আসলো আর নীলা তাদের বলল, তোমরা নীলকে সাজিয়ে দাও, আমি ভাবির কাছ থেকে শাড়ি পরে আসি। আমি এসে যেন দেখি নীলকে সাজানো হয়েছে। বলেই চলে গেলে
এই মেয়ে সবসময় আমাকে মাইন্ডকার চিপায় ফেলে দিয়ে নাচতে নাচতে চলে যায়। তখনই বডিগার্ড একটা বলে উঠল, স্যার প্লিজ পড়ে নেন, না হলে আমরা কিন্তু জোর করে পড়িয়ে দেব। না আমি পড়বো না, তোমরা যাও এখন এখান থেকে। সরি স্যার, পারবো না, ম্যামের অর্ডার আছে। আপনাকে না সাজিয়ে আমরা কোথাও যাব না। বলেই একজন আমার 2 হাত খপ করে ধরে ফেললো, আর আরেকজন শেরওয়ানিটার ভাঁজ খুলতে লাগলো। তখন আমি বললাম, তোমরা বাহিরে যাও, আমি রেডি হচ্ছি, কেমন? এ তো স্যার আপনি আসলে একটা বুদ্ধিমান লোক। বলেই দুজনেই বাহিরে চলে গেল। কিছু করার নাই, আমি ফেসে গেছি, সব পরে নিলাম, গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। বাহ, সুন্দর লাগছে তো। নীলা এমনিতেই পাগল হয়েছে, আবার আমার এই সাজে দেখলে মনে হয় আজ রাতে কিছু একটা করবেই। তখনই দরজায় খটখট শব্দ গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি নীলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে আবার ক্রাশকে বসলাম। নীলাও আমার দিকে হা করে তাকিয়ে আছে। ঘোর ভাঙল নীলার ভাবির কাশিতে। নীলার ভাবি বলল, এইভাবে তাকানোর সময় আরও পাবে, এখন খাবারটা খেয়ে নাও। নীলার হাতে খাবার দিয়ে মুচকে একটা হাসি দিল। তখন নীলা ভাবিকে বলল, সব ঠিক মতো দিয়েছো তো ভাবি? তখন নীলার ভাবি নীলার কানে কানে কি যেন বলল, আর নীলা লজ্জা পেয়ে ভাবিকে বলল, যাও তুমি, তুমি না ভাবে অনেক শয়তান। হয়েছে হয়েছে, একটু পরেই বুঝবি কে শয়তান। বলে আবার একটা হাসি দিয়ে আমার গাল টেনে দিল আর বলল, ভাই আমার বোনটাকে আজ একটু শয়তানি শিখিয়ে দিও কেমন। আর শোনো, তুমি না অনেক কিউট, তোমার গালটা এত নরম কেন? তখন নীলা বলল, ভাবি তুমি আমার বড়র উপর নজর দিও না তো, তুমি তোমার বরকে সামলাও গিয়ে এখন। এদের ননদ ভাবির কথা শুনে লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চাইছিল। যাই, তোর ভাইকে একটু দেখি গিয়ে কি খবর। বলেই আবার আমার কানের কাছে এসে কানে কানে বলতে লাগলো, ভাই বিড়ালটা ভালোভাবে মারবে কেমন? তখনই নীলা ভাবিকে বলল, ভাবি তুমি নীলের কানে কানে কি বললা? না বোন, কিছু বলি নাই। বলে একটা হাসি দিয়ে চলে গেল। তখনই নীলা আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল আর বলল, এখন খাবারটা আগে খেয়ে নাও তো। বলেই আমার মুখের সামনে একটা লোকমা তুলে দিল। আমি বললাম, খাবো না, আমি কিছুই খাবো না। নীলার চোখ নিমিষেই লাল হয়ে গেল আর আমিও ভয় পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা দাও, খাচ্ছি। ভয়ে ভয়ে নিলাম, আর অনেক ক্ষুধাও লেগেছিল, সারাদিন খাওয়া নাই। পরে নীলা পানি খাইয়ে দিল। খাবার খাওয়ার পর থেকে কেমন জানি গরম লাগতে শুরু হলো। ক্রমশ নীলার উপর নেশা লাগা একটা ঘোর কাজ করা শুরু করে দিল। তখনই নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমার পুরা হুঁশ আছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না চাওয়া সত্ত্বেও নীলার উপর ঝাঁপিয়ে পড়লাম। প্রথমে ঠোঁটে কিস করলাম, তারপর ঘাড়ে। বুঝতে পারছি দুইজনেরই নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে। এ যেন এক অন্যরকম একটা ফিলিংস দুজনের। হারিয়ে গেলাম এক সুখের সাগরে। হোক না ভালোবাসার পূর্ণতা। সকালে ঘুম ভাঙলো ঠোঁটে কারোর নরম স্পর্শে। চোখ খুলে দেখি নীলা কিস করছে। আমিও তার সাথে সাড়া দিতে লাগলাম। কত সময় ছিলাম বলতে পারবো না। নীলা আবারও আমার দিকে দুষ্ট চাহনিতে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। নীলার গালটা একেবারে লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে লজ্জার সাথে সে অনেক যুদ্ধ করছে। তারপরও সে কামনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি নীলাকে হ্যাঁচকা টানে কলের উপর বসালাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। কি সিনিয়র বউ, এত লজ্জা পাচ্ছ কেন? পিচ্চি জুনিয়র বর, তুমি না অনেক ফাজিল, তাতে ঘুমাতে দাও নাই। এই শোনো শোনো, তুমি মনে করেছো খাবারের নেশা মিশালে আমার কিছুই মনে থাকবে না? সব মনে আছে। আমি না, তুমি আমাকে ঘুমাতে দাও নাই। ইয়ে মানে ধ্যাৎ পিচ্চি। বলেই বুকে মুখ লুকালো। আমি মুখটা তুলে কিছুটা সময় তাকিয়ে থাকলাম, আবার ঘোর কাজ করা শুরু করে দিল। নীলার ঠোঁটটা আবার নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। দুজন আবার সুখের এক সাগরে হারিয়ে গেলাম। পরে নীলা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, আমিও চলে গেলাম। কিন্তু আমার কাপড় নাই, তাই আবার বাহিরে চলে আসলাম। এসে দেখি নীলা আলমারি থেকে প্যাকেট করা কিছু কাপড় বের করছে। নীলার পিছে ফিরে আমার হাতে প্যাকেটটা দিল আর বলল, নাও গোসল করে এটা পরবা। আমি বললাম, এগুলো কি নীলা? প্যান্ট আর একটা শার্ট। আমি নীলার হাত থেকে নিয়ে বললাম, কই পেলে? বারে, আরে আমি এগুলো কবে থেকে তোমার জন্য কিনে রেখেছি, কিন্তু তোমাকে দিতে পারি নাই, তাই আজ দিলাম। যাও এটা পরবা। বলেই ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে নীলের দিকে তাকিয়ে দেখি কালো শাড়ি পরেছে, আর আমার প্যান্ট শার্ট ও কালো পুরাই ম্যাচ হয়ে গেছে। সাদা শরীরে কালো শাড়ি, মনে হচ্ছে আসমান থেকে একটা পরী নেমে আমার সামনে দাঁড়িয়ে আছে। এক নজরে তাকিয়ে আছি, নীলাও তাকিয়ে আছে আমার দিকে। ঘোর কাটলো দরজায় ঠক ঠক আওয়াজে। নীলা গিয়ে দরজা খুলে দিল, আর আমি সামনে তাকিয়ে যা দেখলাম, দেখি নীলার ভাবি আর ভাই দাঁড়িয়ে আছে।
আমাদের দেখে তারা দুজনেই শুধু মুচকি মুচকি হাসছে। আর নীলার গাল তো লজ্জায় লাল হয়ে আছে। আমারও বেশ লজ্জা লাগছে। তখনই নীলার ভাবি নীলার কানে কি যেন বলল, আর নীলা তার ভাবিকে বলল। ভাবি তুমি তো অনেক ফাজিল। তারা দুজনেই ঘরে প্রবেশ করলো। নীলার ভাই আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সহ সবাই অবাক হয়ে গেলাম। আমি নীলার ভাইকে বললাম, ভাইয়া কি হলো, কান্না করছেন কেন? নীলার ভাই বলল, নীল ভাই আমার পাগলি বোনটা তোমাকে অনেক অনেক ভালোবাসে। বলতে পারো নিজের জীবনের চাইতেও ও তোমাকে ভালোবাসে। যেদিন তুমি কলেজে একটা মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন গিয়েছিলে, সেই দিন নীলা আমাকে তোমার কথা বলে কান্না করে দিয়েছিল। এমনকি তুমি পরের দিন কলেজে যাওনি দেখে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছিল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, মেয়ে নিয়ে তাও আবার গাড়িতে করে। তাই নীলার ভাইকে বললাম, আচ্ছা ভাইয়া, আমি কবে মেয়ে নিয়ে গাড়িতে আর কোথায় বা গিয়েছিলাম? তখন নীলার ভাই বলল, এই তো সপ্তাহখানেক আগে। আমি তখন নীলাকে বলেছিলাম তোমাকে নীলার সাথেই বিয়ে দিব। তখন নীলা একটু শান্ত হয়। তখন আমার মাথায় আসলো, আরে সপ্তাহখানেক আগে তো আমি ভাবির সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম। নীলা কি সন্দেহটাই নাই করেছে আমাকে। তখনই মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। মনে মনে হাসি পেয়েছে বুদ্ধিটা আসার কারণে। তখনই নীলার ভাইকে বললাম, ভাইয়া নীলাকে নিয়ে কোনো চিন্তা আপনি করবেন না, আমি নীলাকে দেখে রাখবো। আর এখন আমাকে বাড়িতে যেতে হবে। অনেক বুঝিয়ে সুজিয়ে নীলার ভাইকে রাজি করিয়ে একাই বাসায় রওনা দিলাম। নীলা আসতে চেয়েছিল, আমি আনি নাই, কারণ বুদ্ধিটা কাজে লাগাতে হবে তো। নীলাদের বাসার ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার কলিং বাজালাম। তখনই মা আসলো। দরজাটা খুলে আমার পিছনে তাকাতাকি করছে। আমি যে পুরো একটা দিন একটা রাত না বলে বাসায় আসি নাই, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। সে কি যেন খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত। তখনই মা বলে উঠল, কি রে নীল, আমার বৌমা কই রে? তুই একা আসলি কেন? মায়ের কথা শুনে অবাক আমি ভেবেছিলাম মা আমাকে বলবে, বাবা তুই কাল কই ছিলি, জানিস কত চিন্তা করেছি, রাতে ঘুমাতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি। ও মা, তা না বলে বলছে কি বৌমা কই। আমি রেগে গিয়ে বললাম, কিসের বৌমা? মা উল্টা রাগ দেখিয়ে বলল, মেয়েটাকে নিয়ে পালালি আর এখন বলছিস কিসের বৌমা? মানে বল, মেয়েটার কি ক্ষতি করেছিস আর কোথায় রেখে আসছিস? আমিও মজা করে বললাম, বিক্রি করে দিয়েছি। এই কথা মা শুনে আমাকে বলল, তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। আমিও ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। ওরে আল্লাহ, একটু পরে দেখি মা ঝাড়ু খুন্তি নিয়ে হাজির। এসে ঝাড়ু দিয়ে উড়াধুরা মাইর দিতে লাগলো। আমি কিছুই শুনতে চাই না, যা এক্ষুনি মেয়েটাকে নিয়ে আয়। কোত্থেকে আনবি তুই জানিস, বেরো বাড়ি থেকে। আমার মেয়েটাকে নিয়ে তারপর বাড়ি আসবি। আর বলতে লাগলো, বলেই দরজা মুখের উপর ঠাস করে বন্ধ করে দিল। তখনই ভাবি এসে মাকে বলতে লাগলো, কি হয়েছে মা, এত চিল্লাচিল্লি কিসের? মা ভাবিকে বলতে লাগলো, বাদরটার সাহস হয় কি করে বলতো? বৌমা কালকে মেয়েটাকে নিয়ে পালিয়েছিল আর সকালে একাই বাড়ি ফিরেছে। হ্যাঁ, মেয়েটাকে কোথায় রেখে আসলো? তাই ঝাড়ু পিটা করে বের করে দিয়েছি। মেয়েটাকে সাথে করে না আনা পর্যন্ত ওকেও বাড়িতে উঠতে দেব না। তখন ভাবি মাকে বলতে লাগলো, আম্মু, আপনি আমার ভাইটাকে ঝাড়ু দিয়ে মারলেন। হয়তো তোমার ভয়ে মেয়েটাকে আনতে পারিনি। তখনই মা ভাবিকে বলতে লাগলো, শুধু তোমার আদর পেয়ে পেয়ে মাথায় উঠেছে। তুমি যাই বলো, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। বাদরটা বউ সাথে আনলে বাড়িতে আসবে, না হলে ওর এই বাড়িতে জায়গা হবে না। আমি দরজার বাহির থেকে সব শুনে বুঝতে পারলাম নীলাকে বাড়িতে না আনলে মা বাড়িতে উঠতে দিবে না। তাই হাঁটা দিলাম নীলাদের বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর এসে ভাবিকে ফোন দিলাম। ভাবি রিসিভ করে কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, ভাই তুই চিন্তা করিস না, একটু ওয়েট কর, মা শান্ত হলেই আমি লুকিয়ে দরজা খুলে দেব। আরে ভাবি, আমি নীলাকে নিয়ে আসতেছি 1 ঘন্টার মধ্যে। তোমার একটা কাজ করতে হবে। কাজটা হলো তোমাকে নীলার সামনে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করতে হবে। কেন কেন অভিনয় করব কেন? আরে ভাবি, যা বলছি তাই করবা, বুঝলা? বলেই কলটা কেটে দিলাম। এটাই আমার শয়তানি বুদ্ধি মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমাকে সন্দেহ করে দাঁড়াও সন্দেহ করাচ্ছি। রিক্সা করে চলে আসলাম নীলাদের বাসায়। দিলাম কলিং। খুলে দিল নীলার ভাবি। আমাকে দেখে বলতে শুরু করলো, কি ভাই, বউকে ছাড়া থাকতে মন চাইছে না? বলেই দিল একটা হাসি। আমি লজ্জা পাচ্ছি ভাবি বুঝতে পেরে নীলাকে ডাক দিল। নীলা আমাকে দেখে অস্থির হয়ে বলতে লাগলো, বাবু তোমার কি হয়েছে? তুমি না এই মাত্র গেলে, রাস্তায় কিছু হয়েছে? আরে কিছুই হয় নাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে নিয়ে তারপর যাব, আর একজনের সাথে পরিচয় করিয়ে দিব, তাড়াতাড়ি করো। নীলা এমন কথা শুনে মনে হয় অনেক খুশি হলো, তাই আমার হাত ধরে রুমে নিয়ে আসলো আর সব গোছগাছ করতে লাগলো। তখনই নীলার ভাবি হাজির। আমাদের গোছগাছ দেখে
একটু অবাকই হলেন, তাই নীলাকে বললেন। কি রে, সব গোছগাছ করছিস কেন? তখনই নীলা বলল। ভাবি শ্বশুর বাড়ি চলে যাব, তাই রেডি হচ্ছি। নীলার ভাবি বলতে লাগলো। আজই চলে যাবি? হ্যাঁ। দাঁড়া, তোর ভাইকে ডেকে আনি, তোর ভাই কি বলে দেখি। বলেই চলে গেলেন। নীলার ভাই এসে আমাদের যা বললেন তা শুনে আমি তো শিহরিত হয়ে গেলাম। নীল, আমি আগেই ভেবেছিলাম তোমাকে খুব তাড়াতাড়ি নীলাকে নিতে আসতে হবে, কারণ তোমার মাকে যখন বানিয়ে বলেছিলাম তুমি নীলাকে নিয়ে পালিয়েছো, তখন তোমার মা বৌমা পাগল বোঝালে। নীলার ভাই বলল। বলেই নীলার ভাই আর ভাবি হাসাহাসি করতে লাগলো। ভাইয়া ভাবির কাছ থেকে বিদায় নিয়ে নীলাকে বাসায় আসলাম। এবার কলিং দিতেই মা আবারও দরজাটা খুলে দিল। মনে হয় দরজার সামনে দাঁড়িয়েছিল। নীলা মাকে সালাম করতে গেলে মা ধরে সালাম করতে দিল না। মা তো নীলাকে দেখে অনেক খুশি হলেন। তখন মা আমাকে বলতে লাগলো। ইস, মিষ্টি একটা মেয়েকে তুই কষ্ট দিস, তোর তো সাহস কম না? তখনই নীলা মাকে বলল। মা, আপনার ছেলে আমাকে সব সময় শুধু শুধু বকা দেয়। আমি অবাক নয়নে নীলার দিকে তাকালাম। নীলা তো নিজেই আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করলো। আমায় সবসময় সে নিজেই আমাকে ধমকের উপরে রাখে। যেদিন থেকে আমার আর নীলার দেখা চিন্তামনা এই মেয়েকে, ঠিক তখন থেকেই আমার উপর অধিকার খাটায়। আর এই মেয়ে মাকে বলছে আমি নাকি সবসময় বকা দেই। কি মিথ্যুক রে! নীলার কথা শুনে মা আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। আর নীলা মিটমিট করে হাসতে লাগলো। তখন দেখি ভাবি এইদিকে আসছে। আমি ভাবিকে চোখের ইশারা দিয়ে আমার রুমে যেতে বললাম। ভাবিও মুচকি একটা হাসি দিয়ে আমার রুমের দিকে হাঁটা দিল। নীলা ভাবিকে দেখে নাই এখনো। মা নীলাকে ভিতরে নিয়ে আগেই খাবার টেবিলে বসালো, আর মা নিজ হাতে নীলাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে অবশ্য মা খেতে বলেছিল। আমি না খেয়ে রুমে চলে আসলাম। এসেই ভাবিকে কি কি করতে হবে বলে দিলাম। আমি বারবার দরজা দিয়ে উকি দিয়ে দেখতে লাগলাম নীলা আসছে কিনা। নীলা আসছে বুঝতে পেরে ভাবিকে বললাম, ভাবি অভিনয়টা শুরু করে দাও। ভাবিও শুরু করে দিল। তখন ভাবি আমাকে বলতে লাগলো। সোনা, তুমি কালকে কোথায় ছিলে জানো? আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আরে বাবু আর বলো না, কালকে এক পেতনি আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তুমি একটু চিন্তা করো না কেমন? 6 মাস পরে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। কেমন? তুমি আমাদের বাসায় আসলে কখন? এই তো জান, সকালে আসছি আর তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি যদি আসো, তো তুমি তো এসেই গেছো তখনই। নীলা দিল একটা চিৎকার। নীল, এই মেয়েটা কে? তখন ভাবি নীলার দিকে ফিরল। নীলা বলতে লাগলো। আরে এটা তো সেই মেয়ে যে কলেজে তোমার সাথে একদিন দেখেছিলাম। আমি তো এই মেয়েকে মেরেই ফেলবো, তার আগে তোকে মারবো। বলেই ভাবির হাত ধরে ঘর থেকে বাহির করে দিল আর দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে আমার এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। তখনই দেখলো পড়ার টেবিলের উপর একটা ছুরি পড়ে আছে। নীলা ছুরিটা হাতে নিয়ে আমাকে আক্রমণ করবে। তখন আমি চোখটা বন্ধ করে নিলাম, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল, তাও কিছু করলো না। নীলা আমাকে কিছু করছে না দেখে আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাবি আর নীলা একসাথে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আর আমি তাদের দেখে বেকুব বনে গেলাম। তখন নীলা একটু শব্দ করে হাসি দিল আর আমাকে বলতে লাগলো। কি গো পিচ্ছি, অ্যাক্টিং তো ভালোই পারো। তুমি মনে করেছো আমি এসব দেখে কষ্ট পাবো? না, একদম না। কারণ আমার শাশুড়ি আম্মা আমাকে বলেছে তোমার একটা বড় ভাই আছে এবং তার একটা কিউট মিষ্টি দেখতে বউও আছে, এবং সে তোমাকে ভাইয়ের মতো ভালোবাসে, সেটাও বলেছে। সরি সুইটি ভাবি, আমি তোমাকে সেই দিন কলেজে সন্দেহ করেছিলাম নীলের সাথে দেখে। আরে পাগলি বোন আমার, এটা তো স্বাভাবিক বিষয়, আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার এই ভাইটাকে একটু দেখে রাখবা কেমন? একটু বোকা আছে, তুমি চালাক বানাই দিবা। আচ্ছা তোমরা কথা বলে আমি যাই, এখানে থেকে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। ভাবি আপনি এখন একটু যান, এই পিচ্চিটার ক্লাস নিব এখন একটু। ভাবি চলে গেল আর নীলা দরজা লাগাই দিল আর আমার দিকে আস্তে আস্তে আগাতে লাগলো। এই মেয়ের ভাবসাব ভালো লাগছে না, কখন কি করে আল্লাহই জানে। আমি পিছাতে পিছাতে দেয়ালের সাথে ঠেকে গেলাম আর নীলা আমার দুই পাশে হাত দিয়ে দেয়ালে আমার সাথে লেপ্টে দাঁড়ালো। তখন দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। নীলা প্রায় মাতালনি হয়ে গেছে। দিল 2 ঠোঁট এক করে, দীর্ঘ সময় ধরে কিস করে শেষে এসে ঠোঁটে দিল একটা কামড়। কি হলো এটা? কামড় দিলা কেন? ভাবির সাথে নাটক করছো তাই এই শাস্তি দিলাম। যাও, তোমার সাথে কথা নাই বলেই খাটের উপর বসে পড়লাম। ব্যাস, নীলা আরও সুযোগ পেয়ে গেল আর আমার কাছে এসে বসলো আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো আর মিটমিট করে হাসতে লাগলো। এই বাবু, রাগ করলা নাকি? না, আমি রাগ করতে পারি? দাঁড়াও, তোমার রাগ ভাঙাচ্ছি বলে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। কি আর বলবো, সবসময় খালি
রোমান্টিক অত্যাচার করে, বুঝলেন? যাক, এক রাউন্ড হয়ে গেল। নীলা আর আমার বিয়ে হয়েছে, এটা আমাদের পরিবার ছাড়া অন্য আত্মীয় স্বজন জানে না। তাই একটা বড় করে অনুষ্ঠান করা হলো। সবাই নীলাকে পছন্দ করেছে, করবেই না বা কেন? রূপে গুণে সব দিক দিয়েই পারফেক্ট। আর নীলা এখন মা বাবা ভাইয়া ভাবি সবার নয়নের মণি। ইতিমধ্যে ভাবি প্রেগনেন্ট, তার জন্য সবাই অনেক অনেক হ্যাপি। তো একদিন খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছি, তখন মা বলে উঠল, কি রে নীল, বড় বৌমা তো খুশির খবরটা শোনালো, তোদেরটা কবে শুনবো? মায়ের এমন কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। ভাবি পানি এগিয়ে দিল, এক ঢোকে পুরো গ্লাস মেরে দিলাম। তখন বাবা বলে উঠল, এই সাবিনা, কি বলো এসব? ছেলেটা লজ্জা পেয়েছে, কখন কি যে বলো না। তখন নীলার দিকে তাকিয়ে দেখি মহারানী লজ্জায় লাল নীল আকার ধারণ করতেছে। নীলা কোনো রকম খাবার শেষ করে দিল একটা দৌড়, আমিও দিলাম দৌড়। এক দৌড়ে ঘরের বাহিরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলাম। এসে রুমে ঢুকে দেখি নীলা নাই। তার মানে মা আর ভাবির সাথে রান্না করছে। তাই মোবাইল নিয়ে ফ্রি ফায়ার ওপেন করে খেলতে লাগলাম। খেলতে খেলতে কখন যে নীলা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে খেয়ালই করি নাই। যখন আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল তখনই টের পেলাম, দেখি মহারানী রাগে গজগজ করতেছে। কারণটা কি বুঝতে পারলাম না, তাই বললাম, কি হয়েছে, এমন রেগে আছো কেন? তখন লেডি টাইগারের মতো গর্জন দিয়ে বলে উঠল, বিয়ের আগে তো প্রতিদিনই ভাবিকে ফুচকা আইসক্রিম এনে দিতে, বিয়ের পরে আর আনো না কেন? এই রে, আসলেই তো বিয়ের পরে নীলাকে পেয়ে এইসব জিনিসের কথা মনেই নাই। কি ভাবতেছো? যাও, আমার আর ভাবির জন্য নিয়ে আসো, গো কুইক। ধাক্কা দিয়ে বের করে দিল রুম থেকে। কোনো উপায় না পেয়ে চলে গেলাম দোকান থেকে আইসক্রিম, ফুচকা, চকলেট এক গাদা বেশি বেশি নিয়ে আসলাম। সবগুলা ওদেরকে জোর করে খাওয়াবো, কত খাইতে পারে এসব অখাদ্য কুখাদ্য। বাসায় ঢুকলাম, তখনই নীলা ডেকে ভাবি রুমে নিয়ে গেল। দেখলাম ভাইয়াও আছে। ভাইয়া আমার হাতে এতগুলো কুখাদ্য দেখে বলল, কিরে এসব কি? আরে ভাইয়া আর বলিও না, আমি নাকি বিয়ের পর থেকে আর কিছু এনে খাওয়াই না, তাই আজকে একসাথে সব খাওয়াবো। তখনই নীলা আমার হাত থেকে সব কুখাদ্যগুলো কেড়ে নিল আর খাওয়া শুরু করে দিল। আমি মনে করেছিলাম খাইতে পারবে না, এতগুলো ওমা দুইজন মিলে খাচ্ছে তো খাচ্ছেই। আমি আর ভাইয়া একে অপরের দিকে তাকাচ্ছি। যাক বাবা, সব সাবার করে দিল, কিছুই রাখে নাই আমাদের জন্য। তখন মায়ের ডাক, সবাই চলে গেলাম। মা রাতের খাবারের জন্য ডেকেছিল, তাই খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলতে লাগলো, আমাদের পরিশ্রম করা কম হয়ে যাচ্ছে, তাই না? কিসের পরিশ্রমের কথা বলছো তুমি? ওই তো দুপুরে মাকে বললেন তারা নাতি নাতনির মুখ দেখতে চায়। ওরে ফাজিল মেয়ে, খাবার টেবিলে তো লজ্জায় লাল নীল হচ্ছিলে, এখন সেই লজ্জা গেল কই? আইসে, সেখানে বাবা ভাইয়া ছিল তাই লজ্জা পাইছি, এখানে তো তুমি আর আমি, তাই লজ্জার কি আছে? দাঁড়াও, আজকে দেখাবো মজা। কিচ্ছু পারবা না। কি আমি পারবো না? আজকে গুডে গুডে 3 রাউন্ড মারবো। আমি আর নীলা ঘুরতে বের হয়েছি, দুজনে একটা পার্কের বেঞ্চে বসে গল্প করছি। হঠাৎই নীলা আমার কাঁধের উপর মাথা রেখে পড়ে যেতে রইল। সাথে সাথে ধরে নিলাম, দেখি নীলা জ্ঞান হারিয়েছে। তাই আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা, হঠাৎ করে জ্ঞান হারালো কেন? আমার তো এক প্রকার কান্নায় চলে আসলো। আমি কান্নাই করে দিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, কি হয়েছে মেয়েটার, আর আপনি বা কান্না করছেন কেন? আসলে আমরা ঘুরতে আসছিলাম, হঠাৎ কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, ও জ্ঞান হারাই ফেলছে। লোকটা আমাকে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল পানিটা নীলার মুখে ছিটিয়ে দিতে। আমিও লোকটাকে ধন্যবাদ দিয়ে নীলার মুখে পানি ছিটিয়ে দিলাম। তখন নীলা আস্তে আস্তে চোখ খুলল আর আমাকে কান্না করতে দেখে বলল, আরে পাগল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? তখন লোকটা বলল, মা, তুমি জ্ঞান হারাইছো দেখে ছেলেটা পাগলের মতো কান্না করেছে এতক্ষণ। তখন নীলা বলল, আসলে হঠাৎ করেই আমার মাথা ঘুরিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কেন এমন হলো বুঝতে পারছি না। লোকটা বলল, তোমরা কি বিবাহিত? নীলা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ চাচা, আমরা বিবাহিত। তখন লোকটা একটা মুচকি হাসি দিয়ে বলল, বাবা, তুমি মামুনিকে ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলেই বুঝতে পারবে মামুনি কেন জ্ঞান হারিয়েছিল। বলেই লোকটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আমি আর নীলা হাবলার মতো হয়ে গেলাম। আমি নীলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, চলো চলো হাসপাতালে যেতে হবে। আরে পাগল, আমার কিছু হয়নি। আমি নীলার কথায় কান না দিয়ে ওর হাত ধরে হাঁটা দিলাম। পার্কের বাহিরে এসে রিক্সা নিয়ে ডিরেক্ট হসপিটাল। ডাক্তার ওকে দেখে চেক আপ করে আমাকে বলল, আরে মিল সাহেব, মিষ্টি নিয়ে আসেন আগে, তারপর বলবো আপনার ওয়াইফের কি হয়েছে। আমি আবালের মতো বলতে লাগলাম, ডাক্তার সাহেব আপনার মাথা ঠিক আছে? নীলা অজ্ঞান হয়ে গিয়েছিল আর আপনি এই বিষয় নিয়ে মজা করছেন। তাড়াতাড়ি বলুন ওর কি হয়েছে, ওর কিছু হলে আমি কিন্তু মরেই যাব। আগে মিষ্টি, তারপর বলবো, না হলে বলবো না।
কি আর করার, আমার চিন্তা হতে লাগলো। আর শালার ডাক্তারের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। নীলাকে সেখানে রেখে মিষ্টি আনতে গেলাম। শালার বেটা ঘুষখোর, রোগের কথাটা বললেই হতো, আমি টাকা দিয়ে দিতাম। তার আগে মিষ্টি রাখবে। গালি দিতে দিতে মিষ্টি নিয়ে বেটা বজ্জাতের কেবিনে গেলাম। গিয়ে দেখি তারা হাসাহাসি করছে। আর ডাক্তার নীলাকে বলছে, আপনার বড়টা বোকা, একদম বোকা হলেও আপনাকে অনেক ভালোবাসে। আমার মাথায় আরও রাগ উঠে গেল। তাই বললাম, ডাক্তার সাহেব, আমায় কি আপনার বোকা মনে হয়? কোন অ্যাঙ্গেলে বোকা মনে হলো? আরে নীল সাহেব যে মিষ্টি নিয়ে আসছেন, আরে আপনি কেন বোকা হতে যাবেন? তো মিষ্টির প্যাকেটটা দিন আমার হাতে। দিলাম বেটার হাতে মিষ্টি। ও মা, বেটা আমায় অবাক করে দিয়ে একটা মিষ্টি আমার মুখে ধরে বলল, ধরেন মিষ্টি খান, আপনি বাবা হতে চলেছেন। কি সত্যি বলছে ডাক্তার, আমি বাবা হব? আরে হ্যাঁ মশাই, আপনি বাবা হবেন। তাই আপনার মিস জ্ঞান হারিয়েছিলেন। ডক্টর সাহেবকে কত কিছু বলে গালি দিছি মনে মনে, বাট এখন খবরটা শুনে বেটাকে আদর করে দিতে মন চাইলো, কিন্তু দিলাম না। বেটাকে মিষ্টি খাইয়ে আমরা বাসায় রওনা দিলাম। রিকশায় বসে নীলার হাত ধরে আছি। তখনই নীলা হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে নিল। কি হলো এটা? ন্যাকা কি হলো? জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ন্যাকা সাজা হচ্ছে? আরে আমার দোষ নাকি? সব দোষ তোমার নিজের। নিজেই সবসময় রোমান্টিক অত্যাচার করে প্রেগনেন্ট হয়ে এখন আমার দোষ দিচ্ছ। দেখি নীলা লজ্জা পাইছে। তখন নীলা আমায় শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। বাসায় চলে আসছি, কলিক দিলাম, ভাবি এসে দরজা খুলে দিলেন। ভাবির এখন 6 মাস প্রেগনেন্সি চলে। তাই ভাবিকে বললাম, আরে ভাবি, তুমি কেন দরজা খুলতে গেলে? আরে ভাই, মাথা গরম করে না, সবাই একটু ঘুমাচ্ছে, তাই আমি দরজাটা খুলে দিলাম। তখন ভাবি নীলার হাতে প্রেগনেন্সির কাগজ দেখে বলল, এটা কি দেখি? নীলা কাগজটা হাতে দিয়ে একটা দৌড় মারল। মনে মনে ভাবতে লাগলাম, এখন আমাকে ফাঁসিয়ে চলে গেল। আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ভাবি রিপোর্টটা পড়ে আমাকে বলল, বাহ ভাই, তুমি তো কামাল করে দিয়েছো, সিনিয়র বউটারে শেষমেশ মা বানাই দিলা। আরে ভাবি তুমিও না। বলেই আমিও ঘরে দৌড় দিলাম। ভাবি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আমায় আর নীলাকে লজ্জা পেতে দেখে। রুমে এসে দেখি নীলা রুমে নাই, বেলকনিতেও নাই, ওয়াশরুমের দরজা বন্ধ। তার মানে ওয়াশরুমে আছেন। আমিও খাটের উপর ধপাস করে বসে পড়লাম। নীলা ওয়াশরুম থেকে বের হয়ে ডিরেক্ট আমার কলার চেপে ধরলো। আরে বাবা, কি করছো? ছাড়ো। না, ছাড়বো না, লুচু পোলা কোথাকার। এই লুচু মানে? আমি আবার কি করলাম? আইসে, সে কি করছে জানে না। তাই তো, আমি কি করলাম? এই পিচ্ছি, তোমার শরম লজ্জা বলতে কিছু নেই? আছে তো, অনেক লজ্জা আছে, বাট শরম নাই। আবার বলে শরম নাই। সিনিয়রের প্রেগনেন্ট বানায় দিলা, বলে কি না তার শরম নাই, আবার বলে লজ্জা আছে। তো আইসে নিজে সবকিছু জোর করে করবে আর দোষ দিবে আমাকে। আচ্ছা, আমি আর কিচ্ছু করব না, আর তুমিও করবা না। বলেই কলা ছাড়িয়ে খাটের উপর শুয়ে পড়লাম। এই যা, এইটুকুতেই রাগ? দাঁড়া, তোর রাগ বার করছি। শুয়ে চোখ বন্ধ করে আছি। তখনই নীলা এসে সুরসুরি দিতে লাগলো। এই পিচ্ছি, কই যাবা রাগ করো, তাও আবার আমার উপর? সাহস কত বড়, হ্যাঁ? রোম্যান্স করবে কি না তা রাগ করে শুয়ে থাকা হচ্ছে? আরে নীলা, কি শুরু করলা? হ্যাঁ, এত সুরসুরি দিচ্ছ কেন? ঘুমাতে দাও, আমার ঘুম পাইছে। কি, তোমার ঘুম পাইছে? এইদিকে ফিরো প্লিজ, রাগ করো না, এই যে কানে ধরছি। তা কানটা কার ধরেছেন, আমারটা না আপনারটা? আরে পিচ্ছি বর, বোঝো না কেন? হ্যাঁ, যেটা তোমার সেটা আমার, আর যেটা আমার সেটা তো আমারই। তবে রে, দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলে জড়িয়ে ধরলাম। আমি জানি তুমি এখন কি চাচ্ছ। তা কি চাচ্ছি? দিব? মানা করছে কে? না, পরে আবার আমারই দোষ হবে, তাই দিব না। এই যা শয়তান পোলা, তোর কিচ্ছু দেওয়া লাগবে না, আমি নিজেই নিতে পারবো। কি লুচু মেরে বাবা, বলে কিনা নিজেরটা নিজেই নিতে পারবে। কি লুচু বললো তো? এখন তো এই লুচুগিরি করতেই হয়। দিছে কিস করে। আমি ইচ্ছা করে রেসপন্স দিচ্ছি না দেখে মাথার চুল ধরে টানতে লাগলো। তাও রেসপন্স দিচ্ছি না, তাই ঠোঁটে এবার দিল কামড়। আমি হেরে গেলাম। রেসপন্স না দিলে ঠোঁটটাই ছিঁড়ে ফেলবে কামড়ে, তাই আমিও রেসপন্স দিতে লাগলাম। কিছু সময় পর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কি বলছিলাম না, নিজেদেরটা নিজেই আদায় করে নিব। বলে লজ্জা পেয়ে বুকে বুক লুকালো। পাগলি একটা। শুধুই তোমার পাগলি। আমারই তো, আর কারো হতেই দিতাম না। পাগল একটা। শুধুই তোমার। এইভাবে খুনসুটি হালকা দুষ্টুমিষ্টি ঝগড়ার মাঝে কেটে গেল 8টা মাস। আজ নীলার ডেলিভারি ডেট, তাই নীলাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। নীলাকে যখন অপারেশন রুমে যাওয়া হচ্ছিল তখন পাগলিটা অনেক কান্না করছিল। এই নীল, আমার না অনেক ভয় করছে, প্লিজ তুমিও ভেতরে চলো না। এই পাগলি, কিচ্ছু হবে না, দেখো। না, আমি শুনেছি ডেলিভারির সময় নাকি অনেকেই মারা যায়। চুপ,
একদম চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমার কি হবে বলো? আমার কেন যেন মনে হচ্ছে আমি হয়তো আর বাদ। বললাম না তোমার কিছুই হবে না। তুমি আমায় কথা দাও তুমি ফিরে আসবে। কথা দাও বলছি। তুমি ফিরে না আসলে যে আমিও মরে যাব। এই না প্লিজ, তুমি মরার কথা বলো না। আচ্ছা আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। ডাক্তার নীলাকে ভিতরে নিয়ে গেল। আমি বাহিরে নীলার জন্য ছটফট করতে লাগলাম। মনের মধ্যে ভয় শক্ত করে বাসা বাঁধতে শুরু করলো। আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, তুমি তো জানোই নীলাকে ছাড়া নীল একদম অসম্পূর্ণ। প্লিজ আল্লাহ, এই পাগলিটাকে আমার জীবন থেকে কেড়ে নিও না। তখনই ভিতর থেকে বাচ্চার কান্না ভেসে আসতে লাগলো। কিছু সময় পর একজন নার্স বাচ্চাটাকে নিয়ে বাইরে আসলো। আমি ছুটে তার কাছে গেলাম। নার্সটা হাসি মুখে বলল, আপনার ছেলে হয়েছে। নার্স, নীলা নীলা কেমন আছে? ও সুস্থ আছে তো বলেন প্লিজ। আরে ব্যস্ত হইন না, ডাক্তার বলতে পারবে। আমি ভিতরে যাব, নীলার কাছে যাব। যাবেন তো একটু সময় পর। বলেই নার্সটা ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তখন আমি আমার ছেলের দিকে তাকালাম। মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই আমাকে ঘিরে ধরেছে আমার ছেলেকে দেখার জন্য। ছেলেটা একদম তার মায়ের মতোই কিউটের ডিব্বা। তখনই মা আমার ছেলে নিতে নিতে বলল, দে আমার নাতিকে আমার কোলে। ছেলেটাকে তার দাদির কোলে দিলাম। তখনই ডাক্তার বের হলেন মুখটা ভারী করে। তার মুখ ভার করা দেখে আমার কলিজা কেঁপে উঠল। আমি গিয়ে ডাক্তারের হাতটা চেপে ধরলাম। ডাক্তার সাহেব, আমার নীলা কেমন আছে? নীলা ঠিক আছে তো? আসলে মিস্টার নিলাই, আমি কি যে বলবো আপনাকে। আমার জান যায় যায় অবস্থা ডাক্তারের কথা শুনে। আপনি সরেন, আমি নীলার কাছে যাব। বলে একদরে নীলার বেডের পাশে দাঁড়ালাম। দেখি চোখ বন্ধ করে আছে, আমার আত্মাটা বের হবার মতো হয়ে গেছে। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এই নীলা, লক্ষ্মীটি একবার চোখটা খোলো প্লিজ। আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না তুমি। এই নীলা, তুমি না আমায় কথা দিছিলা আমাকে ছেড়ে যাবা না? প্লিজ চোখটা খুলো। বাহ, তুমি তো বেশ বেইমান হয়ে গেছো। কথা দিয়ে কথা রাখো না। কেন বেইমানিটা করলে আমার সাথে? বলে বেডের সাথে কপাল থেকে নীরবে কান্না করতে লাগলাম। কিছু সময় পর মাথায় কমল স্পর্শ পেলাম। এই স্পর্শটা আমার অনেক পরিচিত। হ্যাঁ, এটা নীলার স্পর্শ। নীলার মুখের দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসছে। এই পাগল, এইভাবে কেউ কান্না করে? আমার কিচ্ছু হয়নি। আমি যে আমার পিচ্চি পাগলটাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবই। তোমার সাথে একটু মজা করার জন্যই তো ডাক্তারকে মিথ্যা বলতে বলেছিলাম। তখনই যেন আমার মধ্যে আত্মাটা আবার প্রবেশ করলো। সাথে সাথে পাগলিটাকে জড়িয়ে ধরলাম আর মুখে কপালে গালে হাজারো ভালোবাসা এঁকে দিলাম। এই পিচ্চি কি করছো? দেখো দরজায় কারা দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি মা, বাবা, ভাইয়া, ভাবি, ডাক্তার সাহেব, নার্স সবাই দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে আর মুচকি মুচকি হাসতেছে। মা এসে বলতে লাগলো, কিরে শয়তান মেয়ে, আমার এইভাবে আমাদের কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? আমি তোমাদের কষ্ট দিতে চাইছি নাকি? আমি তো দেখতে চাইছি আমার পিচ্চিটা আমাকে কতটা ভালোবাসে। তা কি দেখলি তোর পিচ্ছি কিরকম ভালোবাসে তোকে? ফাজিল মেয়ে আমার। অনেক 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 ভালোবাসে আমায়। তা আমার বাবুই সোনা কই, আমার কাছে দিবা না নাকি? ভাইয়া বলল, এই যে আমার আব্বু তো আমার কোলে। নীলার কাছে দিতে দিতেই বলল। তখনই ভাইয়ার মেয়ে কান্না শুরু করে দিল। ওই যে দেখো আমার ছোট মামুনি আবার কান্না করতে লাগলো। মামুনিকে কোলে নেই এখন। ভাইয়ার মেয়ের বয়স 1 বছর। নীলা ছেলেটাকে কাছে নিয়ে আদর করতে লাগলো। এইভাবে কেটে গেল আরও 4টা বছর। আমাদের ছেলের বয়স আজকে 4 বছর পূর্ণ হলো। জন্মদিনের সব আয়োজন শেষ করে আমরা গল্প করতে বসেছি। তখনই অভ্র, মানে আমার ছেলের নাম, আর শ্রাবণী মানে ভাইয়ার মেয়ের, দুজনে আমাদের সামনে এসে বলতে লাগলো, বাবাই বাবাই, আমি শ্রাবণী আপুকে ভালোবাসি। শ্রাবণী আপুকে বিয়ে করব। হ্যাঁ মাম্মাম, তুমি তোমার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। আমি অব্রকে ভালোবাসি। এদের কথা শুনে আমাদের সবারই চোখ বড় বড় হয়ে গেল। তখনই মা বলল, দাদু ভাই, দিদুন, তোমরা বড় হও, তারপর তোমাদের বিয়ে দিব কেমন? আচ্ছা দিদুন, আমরা তাহলে এখন যাই, খেলবো কেমন? আচ্ছা যাও। এই তো এইভাবেই কাটতে থাকলো আমাদের সুখের সংসার। সুস্থ থাকবেন সবাই। অবিরাম ভালোবাসা রইল আমার পাঠক পাঠিকাদের জন্য।